হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমাদের পরীক্ষার জন্য যে প্রস্তুতি তোমরা সুন্দরভাবে নিজেকে তৈরি করে এগিয়ে নিয়ে চলেছো। আজকে আমরা ব্যাকরণের কিছু বাংলারই কিছু ব্যাকরণের কিছু সাজেশন নিয়ে এসেছি। দেখো, সাজেশন বলে সেরকম কিছু হয় না। ধরো আমি বলে দিলাম কিন্তু লাগলো না, তাহলে কিন্তু তোমার নিজেরই কিন্তু বিপদ। নিজেকে সমস্ত কিছু পড়ে যেতে হবে, কিন্তু তার মধ্য থেকে যেগুলো গুরুত্বপূর্ণ যে আসতে পারে পরীক্ষায়, সেগুলো কিন্তু আমি এখানে আজকে আলোচনা করছি বা বলে দিচ্ছি। তুমি রাস্তায় কিছু ধরো, সাপোজ বাড়ি থেকে একটা বেরোলে, একটা গাড়ি নিয়ে বেরিয়ে গেলে, কিন্তু সেই গাড়ির মধ্যে দেখো যে তুমি যে জানো তুমি কি হতে পারে, রাস্তার মধ্যে কোন কোন পার্টস খারাপ হতে পারে তুমি কিন্তু জানো না, কিন্তু তার মধ্যে থেকে তুমি কিন্তু হয়তো বা কিছু জানো যে এই জিনিসগুলো আমার সকালবেলা উঠে আমাকে গাড়িটাকে ঠিক করে ছাড়িয়ে নিতে হবে যাতে বিপদে না পড়ি, যেগুলো জানো। ঠিক সেই রকমই অনেক বিশাল বড় একটা সিলেবাস, কিন্তু তার মধ্যে থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমাদের একটু জেনে নিতে হবে। তাহলে শুরু করি আজকে যে ব্যাকরণে কি কি করতে হবে। দেখো, ব্যাকরণে রয়েছে কারক, রয়েছে সমাস, রয়েছে বাচ্য, রয়েছে এবং বাক্য রয়েছে। দেখো, প্রথমে আমি শুরু করছি সমাস দিয়ে। প্রথমে কি কোশ্চেনটা থাকে, দেখো যে সমাস শব্দের অর্থ কি। দেখো, সমাস কাকে বলে আমরা জানি, তাহলে দেখো সমাস শব্দের অর্থ কি, এই কোশ্চেনটা করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে এক হচ্ছে সমাস শব্দের অর্থ কি এবং সমাসের ব্যুৎপত্তিগত অর্থ কি। তাহলে এই জিনিসগুলো তোমাকে করতে হবে। তারপরে দেখো, ব্যাস বাক্যের অপর নাম কি। দেখো, সমাস শব্দের অর্থ কি বলো দেখি, কেউ বলতে পারবে? সমাস শব্দের অর্থ হলো কিন্তু সংক্ষেপ, এবং এর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে সম ধাতু যুক্ত কি, সম যুক্ত অস ধাতু যুক্ত ও। তাহলে সংযুক্ত অস ধাতু যুক্ত অ। তাহলে এইভাবে তোমরা করে নিয়েছো সবকিছু। তাহলে ব্যাস বাক্যের অপর নাম কি, এটা করতে হবে। তাহলে সমসমান পদ এবং সমাসবদ্ধ পদ কাকে বলে, এগুলো মাস্ট পরীক্ষায় করে যেতেই হবে। এরপরে আমি চলে আসি যে সন্ধি এবং সমাসের মধ্যে পার্থক্য। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, করে যেতেই হবে পরীক্ষার হল, যে সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্যটা কি। এরপরে দেখো, অ্যাক্সেস দ্বন্দ্ব কাকে বলে, উদাহরণ দাও। দেখো, পরীক্ষাতে দিতে পারে যে অ্যাক্সেস দ্বন্দ্ব কাকে বলে, উদাহরণ দাও, নতুবা উদাহরণ দিয়ে দিবে, সেটাকে তোমাকে নির্ণয় করতে হবে যেটা অ্যাক্সেস দ্বন্দ্বের মধ্যে পড়ে। তারপর দেখো, সমার্থক দ্বন্দ্বের উদাহরণ, অলুক দ্বন্দ্ব এবং অলুক তৎপুরুষ, এই সংজ্ঞাগুলো তো এগুলো হচ্ছে কাকে বলে, যে সমার্থক দ্বন্দ্বের উদাহরণ এবং অলুক দ্বন্দ্ব অলুক তৎপুরুষ কাকে বলে তার সংজ্ঞা সহ উদাহরণ। এরপরে যেটা গুরুত্বপূর্ণ, যে উপমান ও উপমিত কর্মধারের সমাসের মধ্যে পার্থক্য। উপমান এবং উপমিত এই যে সমাস রয়েছে তার সেই কর্মধারের সমাসের মধ্যে পার্থক্য। পরের কোশ্চেন দেখো, মধ্যপদলোপী কর্মধারে কাকে বলে। আমি এখানে লিখেছি মধ্যপদলোপী, অর্থাৎ মধ্যপদলোপী কর্মধারে। তাহলে মধ্যপদলোপী কর্মধারের সমাস কাকে বলে এবং বহুব্রী কাকে বলে। বহুব্রী শব্দের অর্থ কি, খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ বহু ধান আছে যার, আমরা জানি ভালোভাবে। তাহলে বহুব্রী শব্দের অর্থ কি, এটা করতে হবে। এবং রূপক কর্মধারের সমাস, রূপক কর্মধারের সমাস কাকে বলে সেটা করতে হবে। ব্যতিহার বব্রী, খুব গুরুত্বপূর্ণ, ব্যতিহার বব্রী, অর্থাৎ আমরা জানি যে লাঠালাঠি কোলাকুলি এই যে জিনিসগুলো, তাহলে ব্যতিহার বব্রী কাকে বলে, তার উদাহরণ। অথবা উদাহরণ দিয়ে দিবে, বলবে লাঠালাঠি এটা কি ধরনের সমাস, এগুলো কিন্তু সবই কিন্তু ব্যতিহার বব্রী, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, এই যে জিনিসগুলো। তারপরে দেখো, বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে, নিত্য সমাস কাকে বলে, এই সংজ্ঞাগুলা করতে হবে। আবার এই নিত্য সমাস থেকে থাকে যে কোন সমাসের ব্যাস বাক্য হয় না। তাহলে কোন সমাসের ব্যাস বাক্য হয় না, নিত্য সমাসের কিন্তু ব্যাস বাক্য হয় না। এরপর দেখো, কোন সমাসে কোন পদের অর্থ প্রধান হয়, মানে এখান থেকে যদি থাকে, এখান থেকে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়। দেখো, আমি যদি বলি দ্বন্দ্ব সমাসে, পরীক্ষা থাকবে যে দ্বন্দ্ব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়। আমরা জানি সমাস করতে হলে দুটা জিনিস দরকার, একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে পূর্বপদ এবং একটা হচ্ছে উত্তরপদ বা পরপদ, উত্তরপদ বা পরপদ। তাহলে কোন কোন সমাস আছে যেখানে পূর্বপদের প্রাধান্য পাচ্ছে, আবার কোন কোন সমাস আছে সেখানে উত্তরপদ বা পরপদের প্রাধান্য পাচ্ছে, আবার কোন সমাস আছে যেখানে পূর্বপদও পায়নি পরপদও পায়নি, অর্থাৎ অন্য অপর কোন তৃতীয় কোন অর্থ কিন্তু প্রাধান্য পাচ্ছে। তাহলে এটা আমাকে জানতে হবে যে কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়। যেমন দ্বন্দ্ব সমাস কি হয়, দ্বন্দ্ব সমাসে দুটারই, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ বা উত্তরপদ। যেমন আমি যদি বলি বাবা মা, বাবা মা অর্থাৎ বাবা ও মা। দেখো, এখানে পূর্বপদ বাবা এবং মা, তাহলে দুটারই কিন্তু গুরুত্ব কিন্তু পাচ্ছে। তাহলে এইভাবে করতে হবে যে কোন কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়। তারপরে দেখো, বাচ্য, বাচ্য শব্দের অর্থ কি এবং বাচ্যের ব্যুৎপত্তিগত অর্থটাও করে দিতে হবে। তারপরে দেখো, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তরের নিয়ম, এটা ভালো করে করে দিতে হবে, মিনিমাম দুটা পয়েন্ট করে রাখবে।
যে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তরের নিয়মগুলো কি কি। তারপরে দেখো কিছু শর্ট প্রশ্ন এখানে রয়েছে, যে প্রথমে হচ্ছে যে কর্মকর্তৃবাচ্যে অনুপস্থিত থাকে, কে থাকে, যে কর্মকর্তৃবাচ্যে অনুপস্থিত থাকে, অপশন থাকবে কর্তা, ক্রিয়া, কর্ম, এইভাবে অপশন থাকবে, তখন উত্তরটা হবে শুধু কর্তা। তাহলে দেখো কর্মকর্তৃবাচ্য, নামটাই রয়েছে কর্মকর্তৃবাচ্য, যেহেতু কর্ম তাহলে কর্ম কি থাকবে, কর্মই থাকবে, কর্তা সেখানে থাকবে না, তাই কর্তা কিন্তু অনুপস্থিত, তাই সেটা যে কর্মকর্তৃবাচ্য অনুপস্থিত থাকে কে, না কর্তা। তারপরে দেখো কর্মকর্তৃবাচ্যে কর্তার রূপে প্রতীয়মান হয় কে, না কর্ম, দেখো নামটাই কর্ম, তার মানে কর্মই থাকবে। এরপরে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, মানে পরীক্ষাতে আসার চান্সই খুব গুরুত্বপূর্ণ, দেখো ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কোন বাচ্যে, তাহলে ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কোন বাচ্যে, এটা হবে ভাব বাচ্যে, কোন বাচ্যে, ভাব বাচ্যে, এটা হচ্ছে ভাব বাচ্যে। তারপরে দেখো কর্মবাচ্যে কর্তার ভূমিকা গ্রহণ করে কে, না বিধেয় কর্ম। তারপরে দেখো কর্মবাচ্যের কর্তাকে কি বলে, থাকবে যে কর্মবাচ্যের কর্তাকে কি বলে, উক্ত কর্ম, অনুক্ত কর্ম, তাহলে সেটা হবে অনুক্ত কর্ম। তাহলে দেখো ভাব বাচ্যে একই বিভক্তি হয় যে যে পুরুষের, তাহলে ভাব বাচ্যে দেখো এমনি বাবা মা বলে না, ছেলে যদি দুষ্টামি করে তাহলে বাবা মা বলে দিবি এখন উত্তম মধ্যম লাগিয়ে দিব, তাই না, বলে না যে উত্তম মধ্যম লাগিয়ে দিব, দেখো তাহলে সেই যে উত্তম মধ্যম এই পুরুষের, তাহলে ভাব বাচ্যে একই বিভক্তি হয় যে যে পুরুষের, তারা কি উত্তম ও মধ্যম। আবার এখানে একটু চালাকি করতে পারি, ধরো অপশনে থাকলো, কয় অপশনে থাকলো উত্তম, ক্ষয় অপশনে থাকলো ধরো মধ্যম, গয়ে থাকলো, গয়ে থাকলো উত্তম ও মধ্যম, তারপরে ধরো ঘয়ে থাকলো কোনোটাই নয়, কোনোটাই নয়, তাহলে এই যে এটা উত্তম ও মধ্যম, এই উত্তরটা কিন্তু এখানে হবে। আচ্ছা তারপরে দেখো আরেকটা কোশ্চেন, এগুলা কাকে বলে করতে হবে, যে উক্ত কর্তা কাকে বলে, ব্যতিয়ার কর্তা কাকে বলে বলেছি এর আগে। আচ্ছা কোন বাচ্যের রূপান্তর হয় না, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোন বাচ্যের রূপান্তর হয় না, উত্তর কি হবে বলো দেখি, কর্ম কর্তৃবাচ্য, উত্তর কি হবে, কর্ম কর্তৃবাচ্য। তাহলে কোন বাচ্যের রূপান্তর হয় না, না কর্ম কর্তৃবাচ্যের কিন্তু রূপান্তর হয় না, তাহলে এগুলা কিন্তু অবশ্যই করতে হবে। এরপরে এরপরে দেখো যে বাক্য শব্দের আবিধানিক অর্থ কি, এটা তোমাকে করতে হবে। তারপরে দেখো বাক্য নির্মাণের শর্ত, বাক্য নির্মাণের শর্তগুলা কি কি, দেখো বাক্য নির্মাণের শর্ত হচ্ছে এদের যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি। এবার এইগুলা তোমাকে করতে হবে, যে যোগ্যতা কাকে বলে, আকাঙ্ক্ষা কাকে বলে এবং আসক্তি কাকে বলে। এবার পরীক্ষাতে প্রশ্ন দেয় যে বাক্য নির্মাণের শর্তগুলি কি কি, বা বাক্য নির্মাণের শর্তগুলি হলো দিয়ে এমসিকিউতে বলবে যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, আসক্ত, আকাঙ্ক্ষা, যোগ্যতা, এইভাবে অপশন থাকবে। আর এইখানে একটু চালাকি করে এই যে আসক্তি, আসক্তি না বলে বলে দেবে আসক্তি, তাহলে এই আসক্তির জায়গায় যদি টিক চিহ্ন মেরে দেয় তাহলে কিন্তু কেটে দিতে পারে, তাহলে কেটে দিতে পারবে না, কেটে দিবে, কারণ আসক্তি নয়, কথাটা হচ্ছে আসক্তি। তাহলে যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি যেখানে থাকবে সেখানে কিন্তু টিক চিহ্ন মারতে হবে। এরপরে দেখো গঠনগত দিক দিয়ে বাক্য কত প্রকার, গঠনগত দিক দিয়ে বাক্য কত প্রকার থাকতে পারে, অপশন থাকতে পারে একটি, দুটি, পাঁচটি, সাতটি, দশটি, যাই থাকুক না কেন, এবার তোমাকে জানতে হবে যে গঠনগত দিক দিয়ে বাক্য কিন্তু কত প্রকার। তারপরে দেখো সরল বাক্য এবং জটিল বাক্য কাকে বলে, এটা খুব গুরুত্বপূর্ণ এই সরল বাক্য, তাহলে সরল বাক্য এবং জটিল বাক্য কাকে বলে তার সংজ্ঞাটা কিন্তু তোমাকে মুখস্থ করে নিতে হবে। তারপরে দেখো সরল বাক্য ও যৌগিক বাক্যের মধ্যে পার্থক্য, এটা ভালো করে করতে হবে। তারপরে দেখো যৌগিক বাক্য এবং জটিল বাক্য এর মধ্যে কিন্তু পার্থক্য। তারপরে দেখো কারক শব্দের অর্থ কি, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে কারক শব্দের অর্থ কি, কারক কাকে বলে এবং কারক শব্দের অর্থ কি। তারপরে ধরো বিভক্তি শব্দের অর্থ কি, এই যে কোশ্চেন গুলো এগুলো তোমাকে অবশ্যই করে যেতে হবে পরীক্ষার হলে। আর কারক, বিভক্তি, অনুসর্গ এইগুলা সম্পর্কে একটু ধারণা নেওয়ার জন্য আমার প্লে লিস্টে চলে যেতে পারো, সেখানে কারক, বিভক্তি, অনুসর্গ সম্পর্কে কিন্তু রয়েছে, সেগুলা দেখে তোমাদের আশা করি খুব উপকৃত হবে এবং খুব সুন্দর হবে, চেষ্টা করেছি বোঝানোর জন্য। তারপর দেখো শূন্য বিভক্তি কাকে বলে এবং এর অপর নাম কি, এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে শূন্য বিভক্তি কাকে বলে এবং এর অপর নাম কি, এটা তোমাকে করতেই হবে। তারপরে দেখো পরপর যে তির্যক বিভক্তি কাকে বলে, তির্যক বিভক্তি কাকে বলে উদাহরণ দাও, তির্যক বিভক্তি কাকে বলে উদাহরণ দাও, এটা না দিয়ে এমসিকিউ দিতে পারে, বলবে তির্যক বিভক্তি হলো, যে বলে এ, দ্বারা, দিয়ে, তে, এইভাবে থাকবে। তাহলে তির্যক বিভক্তি কাকে বলে, না যে সমস্ত বিভক্তি সমস্ত কারক বিভক্তি তাকে বলা হয় তির্যক বিভক্তি, উদাহরণ এ,
তাহলে এ যেখানে থাকবে সেখানে কিন্তু তোমাকে টিক চিহ্ন মারতে হবে, তাহলে এটা তোমাকে করতেই হবে। তাহলে কি বললাম না, শূন্য বিভক্তি কাকে বলে, এর অপর নাম কি, এটা করতেই হবে। এবং তির্যক বিভক্তি কাকে বলে, এর উদাহরণ, এটা তোমাকে করতেই হবে। এরপরে দেখো যে যথার্থ বিভক্তির অপর নাম কি, তাহলে তোমাকে এটা করতে হবে যে যথার্থ বিভক্তির অপর নাম কি। তারপরে দেখো পার্থক্য বিভক্তি এবং অনুসর্গ, বিভক্তি এবং অনুসর্গ এর মধ্যেই পার্থক্যটা তোমাকে করতেই হবে। তারপরে দেখো বিভক্তি ও নির্দেশকের মধ্যে পার্থক্য, এটা তোমাকে করতে হবে। তারপরে দেখো নির্দেশক কাকে বলে এবং উদাহরণ দাও, এটা তোমাকে করতে হবে। এছাড়া এটা না দিয়ে উদাহরণ দিতে পারে কিছু, বলবে যে বইটা আমাকে দাও, এখানে কি ধরনের নির্দেশক রয়েছে, তাহলে এইভাবে তোমাকে কিন্তু করতে হবে। তারপরে দেখো যেটা করতেই হবে পরীক্ষা, যে প্রযোজককর্তা এবং প্রযোজ্যকর্তা, এইটা প্রযোজককর্তা এবং প্রযোজ্যকর্তা কাকে বলে। এবার প্রযোজ্যকর্তা কাকে বলে উদাহরণ দাও, এটা না দিয়ে পরীক্ষাতে দিতে পারে, ধরো যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, তাহলে এখানে মায়ের নিচে দেখাচ্ছে, এটা বলো যে প্রযোজককর্তা না প্রযোজ্যকর্তা। বা মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, যে চাঁদ দেখছে, শিশু চাঁদ দেখছে, সেইখানে দেখতে হবে, তাহলে সেখানে প্রযোজককর্তা না প্রযোজ্যকর্তা, এই জিনিসগুলো কিন্তু থাকে, তাহলে এটা করতে হবে। বা যে কর্তা নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে করিয়ে দেয়, তাকে কি বলে, প্রযোজককর্তা না প্রযোজ্যকর্তা, এইভাবে কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষাতে থাকে, তাহলে এটা কিন্তু তোমাকে করতে হবে। তারপরে দেখো সমধাতুজ কর্তা কাকে বলে এবং ব্যতিহার কর্তা কাকে বলে, তারপর নিরপেক্ষ কর্তা কাকে বলে, এগুলো সংজ্ঞাগুলো তোমাকে করে দিতে হবে। সহযোগী কর্তা কাকে বলে, অনুক্ত কর্তা, মুখ্য কর্ম, গৌণ কর্ম এবং সমধাতুজ কর্তা, এগুলো তোমাকে মুখস্থ করে যেতেই হবে। আচ্ছা এখানে একটু বলে দিই, এই যে সমধাতুজ কর্তা আর এখানে দেখো সমধাতুজ কর্ম, কিছুটা হলে একই, যদি মনে রাখার কৌশল হিসাবে যদি মনে রাখতে পারো, দেখো সমধাতুজ, এখানেও সমধাতুজ, মানে একই ধাতু থেকে বেরোবে কি না, দেখো এখানে সমধাতুজ কর্ম, তাহলে দেখো ক্রিয়া বেরোবে আর হচ্ছে কর্ম বেরোবে, তাহলে একই ধাতু থেকে ক্রিয়া এবং কর্ম বেরোবে, তখন তাকে বলবো সমধাতুজ কর্ম। আর এখানে সমধাতুজ কর্তা, তাহলে দেখো এখানেও ক্রিয়া রয়েছে, দেখো এখানেও কিন্তু ক্রিয়া, এখানেও কিন্তু ক্রিয়া, তাহলে এখানেও ক্রিয়া রয়েছে, এখানেও ক্রিয়া রয়েছে, যেহেতু এটা সমধাতুজ কর্ম তাই কর্ম রয়েছে, এটা যেহেতু সমধাতুজ কর্তা তাই কি হবে, কর্তা হবে। বুঝে গেল, তাহলে এইভাবে কিন্তু মনে রাখতে হবে, সবসময় ব্যাকরণ বই ধরে মুখস্থ করে কিছু লাভ নেই, তাহলে তোমাকে মনে রাখতে হবে, তাহলে এটা হচ্ছে সমধাতুজ কর্তা। তারপরে দেখো উক্ত কর্তার অন্য নাম কি, কিছু প্রশ্ন রয়েছে যে উক্ত কর্তার অন্য নাম কি। আচ্ছা আরেকটা কথা বলি, এই যে নিরপেক্ষ কর্তা, দেখো নিরপেক্ষ কর্তাও খুব সুন্দর, এটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য বলে দিচ্ছি কিছু কিছু কোশ্চেন। তাহলে নিরপেক্ষ কর্তাটা কি না, যে বাক্যে কি হবে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া থাকে, হচ্ছে অসমাপিকা ক্রিয়ার কর্তাকেই নিরপেক্ষ কর্তা বলে, এটা হচ্ছে সংজ্ঞা। এবারে উদাহরণ দিয়ে দেয়, যে বলবে সূর্য তোমার উঠলে পদ্মফুল ফুটে, বা সূর্য উঠলে পদ্মফুল ফুটে, এই যে উদাহরণগুলো, এগুলো কিন্তু নিরপেক্ষ কর্তার উদাহরণ। তারপরে দেখো উক্ত কর্তার অন্য নাম কি, উত্তর হবে কর্তৃবাচ্যের কর্তা। কর্মকর্তৃবাচ্যের কর্তার অপর নাম কি, সেটা হবে তোমার ছদ্মকর্তা। তারপরে দেখো সাধন কর্তার অন্য নাম কি, এটা হচ্ছে যন্ত্রাত্মক বা উপায়াত্মক কর্তা। তো উক্ত কর্ম কাকে বলে, কর্মবাচ্যের কর্মকে উক্ত কর্ম বলে। আবার এখানে একটা কোশ্চেন দিবে এমসিকিউ, যে কর্মবাচ্যের কর্মকে কি বলে, তখন কি হবে, উক্ত কর্ম। তারপরে দেখো অনুক্ত কর্ম কাকে বলে, কর্মের বিপসা বলতে কি বোঝো। তারপরে খুব গুরুত্বপূর্ণ একবারে ভি 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 আই, কি রয়েছে না, সম্বন্ধ পদ ও সম্বোধন পদ, এদের মধ্যে পার্থক্য আসতে পারে। নতুবা বলবে যে অকারক কাকে বলে, অকারক কয় প্রকার ও কি কি। অথবা দিতে পারে যে সম্বন্ধ পদ ও সম্বোধন পদকে অকারক বলে কেন। এটা কিন্তু আমি এই কারক বিভক্তি অনুসর্গ যে বললাম, যে প্লে লিস্ট করে দিয়েছি, এখানে কিন্তু রয়েছে যে সম্বন্ধ পদ এবং সম্বোধন পদকে অকারক বলে কেন, বা এদের অকারক বলা হয় কেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনটা, ভালো করে দেখে নিয়ে পরীক্ষা হলে যাবে। তারপরে দেখো একটা শর্ট প্রশ্ন, যে ভাষার বৃহত্তম একক কি হবে, বাক্য। তারপরে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটা কি হবে, বিধেয়। তারপরে দেখো একটা উদাহরণ রয়েছে, যে জোরে চলো, এই যে উদাহরণটা, এটা বলছে যে ক্রিয়া বিশেষণের, তাহলে জোরে চলো এই উদাহরণটা যে ক্রিয়া বিশেষণের, সেটা কি না, সেটা হচ্ছে একপদী ক্রিয়া বিশেষণের উদাহরণ। তারপর দেখো সরল বাক্যে একটি মাত্র থাকে, কি থাকে, সমাপিকা ক্রিয়া। তাহলে এখানে আমি বলেছিলাম যে সরল বাক্য যৌগিক বাক্যের মধ্যে পার্থক্য, বা সরল বাক্য কাকে বলে, জটিল বাক্য কাকে বলে। তাহলে সরল বাক্য কাকে বলে আমি এখান থেকে জানতে পেরে গেলাম, যে সরল বাক্য কাকে বলে না, যে বাক্যে একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, তাই না, তাকে বলবে সরল বাক্য, এটা। আচ্ছা আরেকটা দেখো, পদবন্ধকে ইংরেজিতে কি বলে, ফ্রেজ বলে, ফ্রেজ, বিভিন্ন রকমের অপশন থাকবে, হ্যাঁ অ্যাডভার্বিয়াল ক্লজ এভাবে বলতে পারে, তাহলে ফ্রেজ যেখানে হবে সেখানে ঠিক চিহ্ন। তারপরে দেখো ক্রিয়াখণ্ড ব্যবহৃত হয় কোথায় হয় না, বিধেয় অংশে। তারপরে দেখো উপবাক্যকে ইংরেজিতে বলে কি, যে একই জিনিস, ফ্রেজ। তারপরে দেখো একটি বাক্যে প্রধান উপবাক্য থাকে কয়টি, তাহলে একটা বাক্য সেখানে প্রধান উপবাক্য কয়টা থাকে, অপশন থাকতে পারে একটি, দুটি, চারটি, 10টি, 12টি, যাই থাকুক না কেন, তখন কি উত্তর হবে, একটি। এরপরে দেখো একটা কোশ্চেন, সেটা হচ্ছে তোমার আমরা যে সমাজ, সমাজ তো জানি যে কয় ভাগে ভাগ করা হয়, সবাই জানে, কিন্তু একটা কোশ্চেন একটু ঘুরে দেয়, বলবে যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে সমাজকে কয় ভাগে ভাগ করা হয়। তাহলে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, দেখো সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে
একটু মুছে দিই। যদি কোশ্চেন দেয় যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, সুনীতি কুমার চট্টোপাধ্যায় এর মতে সমাস কয় প্রকার? না, এর মতে সমাস হচ্ছে 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। কি কি? না, সংযোগমূলক সমাস, ব্যাখ্যামূলক সমাস এবং বর্ণনামূলক সমাস। সংযোগমূলক সমাস, এবার তুমি তো এটা করলে যে 3 প্রকার: সংযোগমূলক সমাস, ব্যাখ্যামূলক সমাস এবং বর্ণনামূলক সমাস। ঠিকই আছে। এবারে পরীক্ষায় প্রশ্ন দিবে যে একটি সংযোজকমূলক সমাসের উদাহরণ হলো কি? থাকবে দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস। কি হবে? দ্বন্দ্ব সমাস। আবার যদি বলে যে দ্বন্দ্ব সমাস কোন সমাসের উদাহরণ? একটা সংযোজক বা সংযোগমূলক সমাস। তাহলে সংযোগমূলক সমাসের উদাহরণ হচ্ছে দ্বন্দ্ব। তারপর ব্যাখ্যামূলক হচ্ছে বাকিগুলো, মানে দ্বন্দ্ব আর বহুব্রীহি বাদে, অর্থাৎ কর্মধারয়, তৎপুরুষ, এগুলো হচ্ছে তোমার ব্যাখ্যামূলক। আর বর্ণনামূলক হচ্ছে বহুব্রীহি। আরেকটা তোমাকে করতে হবে, আগে তো বলেছি যে কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য, এটা করতে হবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে তোমার এই যে কারক কাকে বলে, সেটা তো বলেছি। সেখানে আমাদের মানে একটা যে প্লে লিস্ট রয়েছে এখানে দেখে নিবে, তবু এখানে বলে দিই একটা ভালো গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা হচ্ছে ক্রিয়ান্বয়ী কারকম। ক্রিয়ান্বয়ী কারকম, এই কথাটা, এই ক্রিয়ান্বয়ী কারকম কথাটা কে বলেছে? কে বলেছে? না, উত্তর হবে পাণিনি। উত্তর হবে পাণিনি। তাহলে ক্রিয়ান্বয়ী কারকম এই কথাটি কে বলেছে? পাণিনি। তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাকে কিন্তু পরীক্ষার হলে করে কিন্তু অবশ্যই যেতে হবে। তো কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক অবশ্যই একটা করে দিবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে, কারণ যেহেতু তারাও মাধ্যমিক পরীক্ষা দেবে, এটা একটা সবার জন্য আমার এই প্রয়াস। আশা করি তারাও কিন্তু এটা যদি করতে পারে তাহলে তাদেরও নাম্বার একটু বেশি হওয়ার চান্স থাকবে এবং তারাও খুব উপকৃত হবে। তাই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। আর এইভাবে পরপর আমি সাজেশন গুলা নিয়ে আসবো, এরপরে গল্প, কবিতা এইভাবে নিয়ে আসবো, প্রবন্ধ, প্রত্যেকটা থেকে কিন্তু এইভাবে আমি সাজেশন নিয়ে আসবো। আর যদি সেগুলো জানার প্রয়োজন হয় তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেই আমি যখনই এইভাবে বলে পাবলিশ করে দেবো কিন্তু তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।